আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা। প্রথমে মিত্রদের মধ্যে দিয়ে চলল চরম ব্লেম গেম, যেন এই সুযোগেই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে। কি চলছিল সেখানে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না। পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে, সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি। অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল, এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার 24 ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারল না? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন হঠাৎ করেই ঘুম ভেঙে ঘোষণা করলেন অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 আসছে? আর সবচেয়ে বড় কথা, নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার নজিরবিহীন ঘোষণাও এসেছে। এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। সামনে আরো ভয়াবহ অবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খোদ নির্বাচন কমিশন, যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন, তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনার সংলাপের নতুন দৃশ্যায়নের মাধ্যমে কি ধামা চাপা দেয়া যাবে মাঠের আতঙ্ক? মিত্রদের প্রকাশ্য মল্লযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনার আইসি হলরুমে ডেকে? নির্বাচনের বাকি যেখানে 2 মাসেরও কম, তখন কেন এত অনিশ্চয়তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 12 ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর সন্ধ্যায় তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 13 ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না, কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও আঘাত রয়েছে। ব্যাপারটা দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সরকার এই 2 দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল। এই পরিস্থিতিতে সরকার, যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তারা এই ব্যর্থতা ঢাকতে কি করলো? এর উত্তর হলো আবার সংলাপের নাটক, যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল। প্রথমে ধাক্কা সামলাতে পারেনি বিএনপি, হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপিকে দায়ী করেন। এমনকি ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে। এর ফল কি হলো? ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর চুপ করে বসে থাকার লোক নন। তিনি 12 ডিসেম্বর তোপ দাগলেন জামাতের দিকে। পরদিন আরো স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবির রিজভী। তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির। সঙ্গে সঙ্গে সাদিক কায়েম পাল্টা পোস্ট দিয়ে রিজভীর কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন। পরে অবশ্য রিজভীও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি। কিন্তু না, রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না। এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল,
ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল, এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগলো না। প্রধান উপদেষ্টার ডাক পড়ল এবং নিয়ম মেনে প্রধান 3 মিত্রদল বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপি ছুটে গেল যমুনার দরবারে। বাহিরে যতই রুদ্রমূর্তি থাকুক, যমুনার শীতল কক্ষে তারা সবাই ছিলেন অন্তরঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যা বললেন তাতে স্পষ্ট তারা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবেন। অর্থাৎ মাঠে যতই জামাত বিরোধী কামানোর গোলা দাগা হোক না কেন, যমুনা তাদের নিয়ে যাবে আওয়ামী বিরোধী মোহনায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো আরো এক ধাপ এগিয়ে সরাসরি ভারতের উপর দোষ চাপিয়ে দিলেন। তিনি বললেন, দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। ভারত সরকারের মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। দর্শক, এত বড় একটা ঘটনার দায় সরকারকে নিতেই হলো না, সমঝোতা হয়ে গেল। 3 মিত্রদল একসঙ্গে প্রতিজ্ঞা করলো তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবে, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার বক্তব্য তো আরো মজার। তিনি বললেন, হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া। আক্রমণটি খুবই সিম্বলিক। যদি বিরাট শক্তি কাজ করে, তাহলে প্রশ্ন হলো, হাদিকে গুলি করার 24 ঘন্টা পরেও কেন একজন সন্দেহভাজন হামলাকারীও ধরা পড়ল না? সরকার কি এমন একটি ঘটনা ঘটার অপেক্ষা দিয়েছিল? স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থাটা দেখুন। তিনি আগে নাকি পেঁয়াজ আলু নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, আর এখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে তার ঘুম ভেঙেছে। আর ঘুম থেকে উঠিয়ে যে ঘোষণাগুলো দিলেন তাতে হাসি না কান্না বোঝা মুশকিল। প্রথম ঘোষণা শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। দর্শক, গত বছর আগস্টে পুলিশ ও এসএসএফ এর যেসব অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে এখনো 1350 বেশি অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে, পরে পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই 1350 একটা উদ্ধার হয়নি। এখন সেই ব্যর্থ মিশনে আবার নামছেন কেন? ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে আর হাদির আক্রমণকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অতীতে যেখানে বৈধ অস্ত্র নির্বাচনের সময় ফেরত নেওয়া হতো, সেখানে সরকার উল্টো কেন এবার সবাইকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনের প্রার্থীরা চাইলে সরকার অস্ত্রের লাইসেন্স দিবে। সংসদ নির্বাচনের 300 আসনে যদি গড়ে 10 জন করেও প্রার্থী থাকেন, তাহলে 3000 প্রার্থীর হাতে অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। এত অল্প সময়ে পুলিশ ভেরিফিকেশন শেষ করে এই লাইসেন্স সরকার কিভাবে দেবে? এটা কি নতুন কোনো লটারি, নাকি সরকার বলতে চাইছে আপনার নিরাপত্তা আপনি দেখুন, আমরা ফিরে যাব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্ভট সিদ্ধান্তের মধ্যে খোদ নির্বাচন কমিশনে এখন বিচলিত। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া, তাই তো? কিন্তু এখানে দৃশ্যপট পুরো উল্টো। যারা নির্বাচন পরিচালনা করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। 13 ডিসেম্বর ইসি সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে। তারা প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চেয়েছে। সিএসির জন্য অতিরিক্ত গাড়ি সহ পুলিশি এসকর্ট, আর বাকি কমিশনারদের জন্য বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক গাড়ি সহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি। যদি নির্বাচন কমিশনই বলে, ভাই আমাদের বাঁচাও, আমাদের এক্সট্রা নিরাপত্তা লাগবে, তাহলে ভোটার আর প্রার্থীরা কোথায় যাবেন? এটা কি সুষ্ঠু নির্বাচন নাকি আত্মরক্ষা নির্বাচন? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নিজের নিরাপত্তার ঝুঁকির কথা বলে দেশে আসছেন না, তিনিও নতুন বোমা ফাটালেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন, নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে, সামনে অবস্থা আরো খারাপ হতে পারে। দর্শক, হাতে আর বেশি সময় নেই, নির্বাচনের বাকি 2 মাসেরও কম। আর এই 2 মাসে আমরা কি দেখছি? একদিকে একজন সম্ভাব্য প্রার্থীর জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, অন্যদিকে মিত্রদের মধ্যে নাটকীয় মারামারি এবং তার চেয়েও নাটকীয় সমঝোতা।
সরকার বলছে এটা গভীর ষড়যন্ত্র আর বিরাট শক্তির কাজ, কিন্তু 24 ঘন্টা পরেও হামলাকারীরা অধরা। নির্বাচন কমিশন নিজের জীবন বাঁচাতে পুলিশের কাছে ধর্ণা দিচ্ছে। আর এই সব কিছুর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আপনারা প্রার্থীরা সবাই অস্ত্র হাতে নিন। এই পরিস্থিতিটা ঠিক কেমন জানেন? যেন আমরা একটা জীর্ণ জাহাজে উঠেছি। জাহাজের ক্যাপ্টেন বলছেন, চিন্তা নেই, জলদস্যুরা আসলে আমরা জাহাজের সব যাত্রীকে একটা করে লাইসেন্স প্রাপ্ত তলোয়ার ধরিয়ে দেব, তোমরা নিজেরাই বাঁচো। কিন্তু ক্যাপ্টেন নিজে নিরাপদ ঘরে বসে আছেন। প্রশ্ন, এই চরম অনিশ্চয়তার মধ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনার আরামদায়ক সংলাপের মাধ্যমে কি মাঠের আতঙ্ক ধামা চাপা দেওয়া যাবে? নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিয়ে কি অবস্থা সামাল দিতে পারবে, নাকি দেশ আরো অবনতির পথে হাঁটবে? সেই প্রশ্নের উত্তর যমুনার মোহনায় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যেহেতু পাওয়া যায়নি, তাই আপাতত অপেক্ষায় থাকতে হবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে রবিবার আমি এসে পৌঁছেছি। এখন আমার আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক আছে। এখন আমার স্নান খাওয়া দাওয়া কিছু মানে ব্রেকফাস্ট কিছু হয়নি। প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে এত আলো জ্বলছে বলে, গরম বলে আমি আর মানে কোট করে এগুলো গায়ে কিছু দিয়ে দিই এত আলোর মধ্যে। তো আমি গিজারটা চালিয়ে এসেছি, ততক্ষণে আমি একটা ছোট ভিডিও করে আমি আপলোড করে দিয়ে তারপরে আমি এখান থেকে আমি পিকনিকে জয়েন করব। এবার আসি মূল ঘটনা। দেখুন, পারিপার্শ্বিক হাজার ঘটনা ঘটেছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, ভিডিও অত লম্বা করে লাভ নেই, আপনারা যদি করবে। কিন্তু যেটা প্রাথমিক অংশ, যেখান থেকে না বললে পরে আপনারা পরবর্তী অংশটা বুঝতে পারবেন না, তাই সেখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে, আমি তো এখানে আপনাদের এখানে খুব বড় বড় বাতেলা করে গেছিলাম, রাজনাথ সিং আমার চেনেন। এই সকলটা দেখালে পরে তাহলে উনি চিনতে পারবেন, উনি হয়তো না করবেন না। কিন্তু যখন ওনার কাছে আমি গিয়ে পৌঁছালাম, কি খবর হ্যান ত্যান চাটা খাওয়ার পর যখন আমার উদ্দেশ্য জানতে চাইলেন, তখন উনি আমার কথা শোনা মাত্র উনি বললেন নো। মানে বললেন নো মিন্স নো, আর কোনো কথা নেই। তারপরে তো উনি লিখতে আরম্ভ করে দিলেন। আমি বুঝলাম যে এটা নির্দেশ হচ্ছে, এবার তুমি উঠে যাও। তা আমি আর কোনো কথা বললাম না। আমার ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ। এতদিনের পরিচয়, তুমি এক কথায় আমাকে নো বলে আমাকে করে দিচ্ছ, তার এখন অনেক চাপ আছে। কি চাপ আছে তা তো আমি জানি না। আমি দরজাটি খুলে বেরিয়ে এসেছি। আর মনে মনে ভাবছি, এবার তো আমি বাংলাদেশে প্রচুর লোকের গালি খাবো, মানে কমেন্ট সহযোগে গালি খাবো। পিঠের চামড়া প্রায় ওঠানোর মতো উঠিয়ে দেবেন। কারণ আমি যে পোস্টটা করে গেছিলাম, সেখানে 90% আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে। 10% এমন উদ্গান্ডু আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। তাদেরকে আমি বলি, তা আপনারা এই সমস্ত প্রশ্ন করেন না, আপনাদের মতো উদ্গান্ডু আমি খুব কম দেখেছি। আপনাদের মতো উদ্গান্ডু দেশে কিছু আছে বলে এই দেশটা পরাধীন হয়ে গিয়েছে, অন্য লোকে এসে দখল করে নিয়েছে। আপনারা কেবল পত্রবাজি করে যান। এই যে আপনারা কমেন্ট লেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে, পত্রবাজি বলে একে। আপনারা পত্রবাজি করে যান। আর এখান থেকে পায়রায় যেমন চিঠি পাঠাতো, আপনারা এরকম কমেন্ট পাঠান। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় তলোয়ারি চালান আপনারা। যাই হোক, আমি 90% মানুষের জন্য করছি, আর বাকি যে 10% আছেন না, এখনই কেটে পড়ুন। কেউ নানান কথা বলেছেন, যাই হোক, আপনারা কমেন্ট গুলো দেখে নেবেন। এখন আমি যখন করিডোর দিয়ে হাঁটছি, নর্থ ব্লকের করিডোর দিয়ে হাঁটছি, ব্যর্থ মনোরথ, কাঁধ প্রায় ঝুলে গেছে, মাথা নিচু, যে আমি প্রচুর গালি খাবো, প্রচুর গালি খাবো। তো তারপরে তো হঠাৎ যখন হাঁটছে অন্যমনস্ক হবে, তখন দেখি পিঠে একটা হাত,
তো ঘুরে দেখি যে একজন টপ অফিসিয়ালস, এখন তার নাম আমি বলতে পারবো না, তো আপনারা বুঝে যাবেন তিনি মন্ত্রী নন, তিনি ক্যাবিনেটের সদস্য, এবং তিনি এতটাই গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের প্রত্যেকটা মানে মিটিং এ তিনি থাকেন, এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত ছাড়া মোদিজি নড়েন না। এবার আপনারা বুঝে নিন সে ব্যক্তি কে। তিনি আমার পিঠে হাত দিতেই আমি চমকে থাকালাম। তিনি আমার বললেন যে কি ব্যাপার, তুমি দিল্লিতে, তুমি তো দিল্লিতে সহসা আসো না, বছরে তো একবার আসো, এখন তো তোমার আসার সময় না, তুমি তো ফেব্রুয়ারি মাসে আসো। না, এই উদ্দেশ্যে একটা এসছিলাম, কিন্তু রাজনাথ সিং বলে দিলেন যে নো মিন্স নো। এবার আপনি ভাবুন আমি তো কি কাজ করি, কাদের জন্য কাজ করি, এখন তারা যে আমায় গালিগালাজটা করবে, আমি সেইটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করে রাজনাথ সিং জি কি বলেছেন, আমি বললাম উনি বললেন নো মিন্স নো, আর কোনো কথা শুনলেন না উনি। তখন ঠিক আছে তুমি আমার সঙ্গে এসো বলে আমার নিয়ে গেলেন। রাজনাথ সিং ওনার ঘরের পাশে একটা ওয়েটিং রুম রয়েছে, যারা দেখা করতে আসেন তারা ওয়েটিং রুমে চা জল খান। তা আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বললেন আমি তোমাকে ডেকে নেবো, তুমি বসো। মিনিট 10 বাদে চা দিয়ে গেছে, চা তো ঠান্ডা হয়ে গেছে, আমার তো চা খাওয়ায় চায় আর মন নেই, কারণ আমার তো অবস্থা খারাপ, আমি তখন ভাবছি। তারপরে মিনিট 10 বাদে এক উর্দিধারী এসে বললেন সাহেব আপনাকে ডাকছেন। কে সাহেব? বড় সাহেব আপনাকে ডাকছেন। বড় সাহেব কি, বড় সাহেব তো আমি জানি না, চলুন কে ডেকেছে যাই, আমি তো আর অপরাধী না যে আমার আটকে রেখে দেবে, আমি দেখা করতে এসেছি। গিয়ে রাজনাথ সিং এর ঘরের দরজায় ঠেলে আমার ঢুকিয়ে দিল। ঢুকে দেখলাম যে রাজনাথ সিং বসে আছেন, তার ঠিক পাশের চেয়ারে, এই ধরুন আমার টেবিল, তার পাশে যে চেয়ারটা থাকে সেই চেয়ারে উনি বসে আছেন। রাজনাথ সিং বললেন যে আমি নো মিন্স নো বললাম, তুমি চলে গেলে ওনার কাছে। এখন আমি ওনার কাছে যাইনি, আমি যাচ্ছিলাম করিডোর ধরে, উনি পেছন দিক দিয়ে এসে আমার পিঠে হাত রেখেছেন, জিজ্ঞেস করুন, আমি তো ওনার কাছে যাইনি। আপনি আমার মন এত ভেঙে দিয়েছেন, আমার সোজা আমি নর্থব্লক থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন বলছে ঠিক আছে আমি সব শুনেছি, উনি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আপনার নাম শুনে, তোমার নাম শুনে উনি চিনেছেন। কতগুলো শর্ত আছে বলুন। আমাদের প্রথম হচ্ছে তুমি মোবাইল, তারপরে পেন, মানি ব্যাগ, রুমাল কিছু নিয়ে ঢুকতে পারবে না, কারণ উনি Z++ সিকিউরিটির মধ্যে রয়েছেন, আর যেখানে রয়েছেন তুমি জানো সেখানে এগুলো অ্যালাউ নয়। 2, কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করতে পারবে না। আমি বললাম এত চাপাচাপি কেন আপনারা করেন? তোমরা দেখো এখানে অনেক মিডিয়া বসে আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তোমার খবরটা যদি বেরোয় তাহলে পরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। ফলে তুমি যে সাংবাদিক সেই পরিচয় তোমার থাকবে না, তুমি একটা কাভার নিয়ে যাবে, তাহলে কাভারের ব্যবস্থা কে করে দেবেন? তখন ওই পাশে উনি বললেন যে আমি করে দেবো, তোমার চিন্তা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি কাজটা হলে তুমি দেখো কি করতে পারো। তারপরে তো উনি আমার বললেন যে মানে যিনি টপ অফিসিয়াল তিনি আমার বললেন কালকে 7টার সময় উনি তোমাকে ডিনারে ডেকেছেন, 6টার সময় তুমি এখানে চলে আসবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি করে তুমি চলে যাবে। তো গতকালকে শনিবার দিন সন্ধ্যে 6টার সময় আমি গিয়ে যথারীতি সেন্ট্রাল লাইব্রেরির অফিসে গেলাম, নিচেই অফিস, ওখান দিয়ে লম্বা চওড়া গাড়ি একটা মার্সিডিজ বেঞ্জ একটা আমার দেওয়া হলো, এবং সঙ্গে আমার এই চোখের মনিটর যেগুলো বলেছিলাম ছবি টবি তুলে নিয়ে আমার একটা নীল পাস দিয়ে দেওয়া হলো। সে গাড়ি 45 মিনিট ধরে হিন্দানি এয়ারবেস, মানে গ্রেটার নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু দিল্লির আন্ডারে,
তো হিন্ডন এয়ারবেসে গিয়ে পৌঁছানোর পর পিএসও, যিনি সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি অফিসার, তিনি সমস্ত কিছু চেক টেক করলেন। আমার চেক টেক করে ওই যে মনে চোখের যে ছবি ছিল সেই ছবির সঙ্গে মেলালেন, মিলিয়ে বললেন আপনি কোত্থেকে এসছেন? আমি বললাম আমি কলকাতা থেকে এসেছি। কি কাজ? না আপনাকে বলবো কেন, সে তো আমি তো প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি। তা প্রতিরক্ষার মন্ত্রীকে তাহলে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করছেন আমায় কি কাজ, তারপর আপনি ঢুকতে দেবেন? না না, আমি সে কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি আপনি কি কাজে এসছেন, সেটা আপনার দেখার দরকার নেই, আপনার কর্তব্য আপনি করে আমাকে ছাড়ুন, আর কি করতে হবে আমার বলুন। পরে কিছু করতে হবে না, এবার আপনি ওগুলো জমা দিন, জমা দিয়ে আপনাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আপনি পালন করবেন বলে একটি সেনা অফিসারকে ডাকলেন। তিনি একটি জিপ নিয়ে আমাকে ভেতর দিয়ে নিয়ে চলে গেলে ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে। অনেকটা যাওয়ার পর একটা বাংলো মতো এলো, তিনি একটা দরজায় ঢোকালেন, ঢুকিয়ে একজনের হাতে আমার সঁপে দিলেন। তিনি এবার একটার পর একটা দরজা, একটার পর একটা দরজা ঢুকিয়ে তারপরে গোটা চারেক দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো। হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল, সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয় ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঢোকা মাত্র দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। তারপর তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন। সালাম করার পরেতে উনি আমাকে বললেন যে আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি, সামনাসামনি তো আপনাকে মানে অতটা এই লাগে না। মানে আমি কি বললাম, আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। আচ্ছা ঠিক আছে। আমার বোধ হয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন, আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না, উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন। বসতে বলে তারপরে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দিন আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরে উনি চা মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাগুলো চা দিলেন, আমিও চা খেলাম। তারপরে ঠিক 7টার সময় ডিনার এলো। আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। তো খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তা আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প, স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমার বললেন যে আপনি কি জন্য এসছেন? দেখুন, আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না, সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন, তাহলে পরে তার প্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি। মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম নিরামিষ প্রশ্ন কি চলবে, রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম, আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে? তখন সঙ্গের যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে বুঝে করো, যা করবে, তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। ঠিক আছে।
তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল, আর তার মধ্যে আবার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন। কথাটা শুরু হলো, উনি বললেন বাংলাদেশের অবস্থা জানো? আমি গত দুদিনের আমি কিছু জানি না, আমি দিল্লি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা কিছু জানি না। উনি বললেন মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, এই তো সবে শুরু, মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে, এবার দেখবে মেট্রো রেলের সব যন্ত্রপাতি চুরি হতে শুরু করবে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে আছে তো, লোক চলছে না, এ চুরি হতে শুরু করবে। তারপর মেট্রো রেল লাইন গুলো খুলে নিয়ে যাবে, আমার সোনার বাংলাটা ধ্বংস করে দেবে এরা। তো আমি কথার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি তো ফিরবেন বলছেন, কবে ফিরবেন? তাহলে সোনার বাংলা তো আপনার ঠিক করতে হবে। উনি বললেন হ্যাঁ, আমি তো ফিরবো খুব শিগগিরই, তোমার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই আমি খুব শিগগিরই ফিরবো, সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে। তারপর উনি নানান রকম কথা বললেন। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নিরামিষের পর্যায়েই পড়ে, যে এত লোক থাকতে আপনি ওয়াকারকে কেন বিশ্বাস করলেন এবং তাকে সেনাপ্রধান বানালেন কেন? যখন ও ব্যাপারে যখন ভারত সরকার এত আপত্তি জানিয়েছিল, সেই সময় আপনি সেনাপ্রধান করলেন কেন? উনি বললেন একটা চাপ ছিল। কারণ প্রধানমন্ত্রীর উপরে কি চাপ থাকতে পারে যাতে আপনাকে বাধ্য হয়ে সেনাপ্রধান করতে হলো? বলো ওটা আপনি এখন বুঝবেন না, ওটা আপনাকে আমি পরে বলবো। পরে আর কবে দেখা হবে আমি জানি না, আদৌ দেখা হবে কিনা তাও আমি জানি না। উনি বলেছেন পরে বলবেন, তার মানে উনি কাটিয়ে দিচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন করলাম না। তারপরে তো আবার উনি যথারীতি নানান কথা বলতে, নানান বিদেশের লোকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। তার মানে পুতিনের সঙ্গে যে আপনার দেখা হলো, মানুষটাকে কেমন লাগলো? আসলে আমি জানতে চাইছিলাম পুতিনের সঙ্গে দেখা হয় কি কথাবার্তা হয়েছে, যদি প্রসঙ্গটা তুলে, নন পলিটিক্যাল প্রশ্ন, মানুষটা কেমন, নন পলিটিক্যাল প্রশ্ন, নিরামিষ প্রশ্ন, মানুষটা কেমন? বলেন অত্যন্ত ভালো মানুষ এবং সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার ব্যাপারে। ব্রিক্স গঠন হচ্ছে, ব্রিক্সে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে, কথা কিন্তু ওনার কাছ থেকে আমি বার করছি, আমি শুধু ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি, নিরামিষ প্রশ্ন দিয়ে করছি। আমি তো উত্তর তো উনি দিচ্ছেন, আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমি শুধু শুনে যাওয়া। তাই বললাম, বুঝলাম যে ভালো মতো ব্যাপারটা ভালো মতোই এগোচ্ছে, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে। এবার আবার ঢুকতে হবে আমেরিকায়। তা আমি তখন জিজ্ঞেস করলাম, যে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার তো মানে এখন তো মতামত এখন তো পাল্টে গেছে, এখন তো আপনি আর আমেরিকাকে আর দোষারোপ করেন না, আমি দেখলাম কাগজে এবং আমি এটাকে ভিডিও করেছিলাম। হ্যাঁ, ওই ভিডিও আমি দেখেছি, এখন আমেরিকার ছিল না আমি এটা বলেছি, কিন্তু সিআইএ ছিল। আমি বলেছি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ছিল না, সিআইএ ছিল। কিন্তু আপনি তো এক সময় বলেছেন যে আমেরিকা এর পেছনে ছিল। কূটনীতি এমন জিনিস না, কূটনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, কূটনীতি একটা চলমান বিষয়, প্রতিদিন কূটনীতি পাল্টাচ্ছে। আর কূটনীতি যদি না পাল্টায় তাহলে পরে অর্থনীতি পাল্টাবে না, বিদেশ নীতি পাল্টাবে না, সব একটার সঙ্গে একটা জড়িত। হ্যাঁ, সে আমি জানি, কিছুটা বুঝি। আপনাদের মতো আমরা পলিটিশিয়ান না হলেও আপনি এত বড় দেশ চালিয়ে আপনি যে জিনিস শিখেছেন, আমি তো আর ইউটিউব করে তো শিখতে পারবো না। আমি সাংবাদিকতার মাধ্যমে যতটুকু শিখেছি তাতে আমার এইটুকু মনে হয়েছে যে সব কটার সঙ্গে জড়িত। তারপরে বললাম যে আপনি কবে দেশে ফেরার
করছেন, আশা করছেন, তখন উনি বললেন আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও নিরামিষ, যে একটা কথা আমার কানে আসছে যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা নাকি এখানে খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন এবং তাদেরকে নাকি ভারতবর্ষে ধরে ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে অথবা কুকুরের মতন এই গুলি করে মারছে। এটা কতটা সত্য? আপনি তো এখানে আছেন। বলে সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো একটা অংশ, বিরোধীদের একটা অংশ এগুলো রটানোর চেষ্টা করছে। আমার দেশের মানুষের যখন, আওয়ামী লীগের মানুষের যখন মনোবল ভেঙে তুঙ্গে উঠছে, সেই সময় সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তখন এই জিনিসগুলো হচ্ছে। তখন আমি জানি না যে হাদির এই ঘটনা ঘটেছে, তখনও আমি জানি না। জানলে পরে আমি হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু আমি আমার একজন বলেছিল, সেই সময় তো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মাথা থেকে ওই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। ফলে এই যে একটা নতুন রাজনীতির একটা নতুন মোড়, যেটা আমি বলেছিলাম যে এটা আমাদের এখন বসে খেলা দেখার সময় গ্যালারিতে, সেই খেলা দেখার সময় নিজেই বলেছিলাম, কিন্তু যখন ওনার সঙ্গে দেখা হলো তখন আমি ঘাবড়ে গিয়ে এই প্রশ্নটাই করতে ভুলে গিয়েছি যে খেলাটা তো শুরু হয়ে গেছে। আরো অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, এগুলো স্বাভাবিকভাবে, কারণ এই ভিডিওটা মনিটরিং হবে, ওনাদের কাছে যাবে, ওনারা দেখবেন। নিরামিষ যেগুলো ব্যাপার আমি বলে দিলাম, কিন্তু যেগুলো আমিষ ব্যাপার সেগুলো তো আমি আপনাদের বলতে পারবো না, কারণ তাহলে আমাকে ব্যান করে দেবে, হয়তো আমার ইউটিউবটাই চলে যাবে, এটাও হতে পারে। কারণ আমি যদি তাদের কথা না মানি, কারণ আমি ভারতে বাস করি, ভারত সরকারের যদি কথা আমি না মানি তাহলে পরে আমার প্রতি কিন্তু খাড়া নেবে আসবে। সুতরাং এর বেশি আমার সঙ্গে তার কোনো নিরামিষ আলোচনা হয়নি, আর নিরামিষ আলোচনার বাইরে আমিষ আলোচনার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তবে উনি একটা বার্তা আপনাদের পাঠিয়েছেন আমার মারফত, এটা আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে উনি খুব শিগগির ফিরছেন। এবং আমি যেটা বলেছিলাম, ওনার হচ্ছে আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরবো এবং আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে আমি নতুন করে নির্বাচনে যাব। এটা কিন্তু ওনার সঙ্গে দেখা যখন হয়নি তখনই কিন্তু আমি এটা বলেছিলাম। আমার কথা এবং ওনার কথা কিন্তু 100% মিলে গিয়েছে। এবার ভবিষ্যৎ প্রমাণ করবে যে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম কি দেখা করিনি। এবার এই নিয়ে বিতর্ক হোক, আমিও চাই বিতর্কের মধ্যে থেকে আসল সত্যটা বেরিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।